আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইংরেজিটা কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি ভালো করে, ঠিক আছে। অথচ আমরা কিন্তু ইংরেজি সাবজেক্টটাকে ভয় পাইতেছি। এই ভয়ের কারণে আমরা এই সাবজেক্টটা ধরি না, বাসায় পড়ি না, বা নিজেরা সময় দেই না। ইংরেজি আমাদের 200 মার্কের একটা পরীক্ষা হবে, তাই না? ফার্স্ট পেপার একটা, সেকেন্ড পেপার একটা। কিন্তু এই 200 মার্কের পরীক্ষাকে আমরা অবহেলা করতেছি, গুরুত্ব না দিয়ে এটা আমরা সময় মতো ধরতেছি না। ইংরেজি একটা বিদেশি সাবজেক্ট, এটা একটু কঠিন স্বাভাবিকই থাকবে, কিন্তু সব জিনিসই যে কঠিন হয় এমন না। ইংরেজির কিছু কিছু টপিকস আছে যেটা আমার কাছে ইজি মনে হবে, ওই জিনিসগুলো আমি বেশি জোরালোভাবে ধরবো। তা ওটা যদি আমি জোরালোভাবে ধরি তাহলে ওটা ভালো করে আমি পড়তে পারি, এবং ওইটা পড়ে কিন্তু আমি আয়ত্তে নিতে পারি। যদি রাইটিং পার্টের কথা আমরা চিন্তা করি, আমরা অনেক পোলাপানি আছে রাইটিং পার্টগুলো আমরা মুখস্থ করতে পারি না, যেমন একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারি না, কারণ যেমন ইংরেজি উচ্চারণের সমস্যা হয়, শব্দ সমস্যা হয়, এটা আমার হয় না। তো এখন আমি তো ওই সাইড নিয়ে বসে থাকলে চলবে না। এখন কোন সাইডে আমি ভালো করতে পারবো ওই সাইডগুলো আমাকে খুঁজে বের করতে হবে। যেমন আনসিন যে প্যাসেজগুলো আসতেছে, তো ওই আনসিন প্যাসেজগুলো আমরা প্যাসেজ থেকে দেখে দেখে কিন্তু সামারি যেমন লিখতে পারি। এটা অনেকটা লেখার মধ্যে তুমি যেই টাইপই লেখো না কেন, 50% মার্ক কিন্তু এখানে তুমি অর্জন করতে পারতেছো। কিন্তু যেভাবে তুমি লেখো না কেন, আমরা যেহেতু প্যাসেজ দেখে দেখে এটা লিখি, কিছু যারা একটু টেকনিক বুঝতে পারে তারা একটু বানাই লিখতে পারে, একটু ঘুরাইতে পারে। আর যে টেকনিক মোটেও বোঝে না তার জন্য সমস্যা নাই, খুব সেন্টেন্সগুলো থেকেও ফার্স্ট, মিডল এবং লাস্ট এই তিনটা আইটেম থেকে দূরে দূরে করে বাইক নিয়ে বসাই দিলে এটা সামারি মোটামুটি হয়ে যায়। কিন্তু তাই 10 মার্কের মধ্যে এখানে কিন্তু আমরা 5 মার্ক পাইতে পারি। কিন্তু তাহলে এখানে তুমি একটা মার্ক আগে দিচ্ছ। কিন্তু আর একটা থাকে ট্রান্সফরমার, থাকে আনসিনের মধ্যে, যেটা ওটা প্যাস থেকে দেখে দেখে জন্মসাল দেওয়া থাকে, স্থান দেওয়া থাকে, এগুলো কিন্তু নিয়ে নিয়ে আমি লিখতে পারতেছি। কিন্তু তাই সেখানে একটা মার্ক পাইতেছি। তো এরকম কিছু সাইট আছে যেখানে তুমি মার্ক উঠাইতে পারো, কিন্তু সব সাইড নিয়ে বসে থাকলে চলবে না। আর প্রথমে আসতেছে একটা সিন প্যাসেজ আসতেছে তোমাদের। এই সিন প্যাসেজ থেকে আমরা 1 নং একটা উত্তর করতে পারি কম বেশি, আর 2 নং আরেকটা আসতেছে শর্ট প্রশ্ন। 5টা প্রশ্ন উত্তর করতে হবে 10 মার্কের জন্য। তো এখানে 5টা প্রশ্ন উত্তর কিন্তু আমি প্যাসেজ থেকে দেখে দেখে করতে পারতেছি। কিন্তু তো এইখানেও কিন্তু আমি 5-6 কিন্তু অটোমেটিক পাই জিতেছি। তো এই মার্কগুলো আগে টোটালি কমসে কম হলে আমি 5 মার্ক কিন্তু এখানে ধরতে পারতেছি। এবার সেকেন্ড পেপারে চলে আসি। এখন সেকেন্ড পেপারেও কিন্তু আমাদের ফার্স্ট পেপারের কথাটা বলে নিই। এখানে কিন্তু সিলেবাস একটু পরিবর্তন হয়েছে। এখানে কিন্তু তোমাদের পয়েম যুক্ত হয়েছে আর স্টোরি যুক্ত হয়েছে। অর্থাৎ পয়েম থেকে 5টা প্রশ্ন উত্তর করতে হবে, কিন্তু পয়েমটা দেওয়া থাকে না। দেওয়া থাকে না। তখন আমার কি করা উচিত, এই কবিতাগুলো বা পয়েমটা কি করতে হবে, অর্থ সহ পড়ে নিতে হবে, এবং তার সামারিটা ভালো করে পড়ে নিতে হবে, এবং তার অর্থ মিনিং বোঝার পরে এই কবিতাটা আসলে কি বুঝাইছে এটা যদি ভাবটা বা বিষয়বস্তু যদি আমি বুঝতে পারি, তো এখান থেকে ওই প্রশ্ন যেটাই আসুক না কেন আমি মোটামুটি লিখতে পারবো। কিন্তু তাহলে এখানে কিন্তু আমি কিছু মার্ক ধরতে পারবো এই জায়গাটায়, ঠিক আছে। এখানে 5টা প্রশ্ন উত্তর করতে হয়। একইভাবে স্টোরি আসতেছে মেইন বই থেকে। এই পয়েম এবং স্টোরি এই দুটা কিন্তু বইয়ের বাইরে থেকে আসতেছে না। তাই যেহেতু বইয়ের মধ্য থেকে আসতেছে, তাই বইয়ের স্টোরিগুলো যদি আমি ভালো করে পড়ি, তা ওখান থেকেও কিন্তু আমি সেই উত্তরগুলো করতে পারবো। কিন্তু তাহলে এর জন্য দরকার কি, আমাকে নিয়মিত সুন্দরভাবে পড়া, অর্থ সহ। কিন্তু সেই সময়টা কিন্তু আমরা দিতেছি না, এই জন্য আমরা কিন্তু পিছিয়ে যেতেছি। সেকেন্ড পেপারে আসি আমরা। সেকেন্ড পেপারে আমাদের গ্রামার হচ্ছে 60 মার্ক। বিশাল গ্রামারে আমরা উত্তরই করতে পারি না। এটা না পারার কারণটা কি, আমাদের বেসিক দুর্বল। ফার্স্ট লাস্ট পর্যন্ত আমরা যেমন পার্সন চিনি না, প্রিপোজিশন চিনি না, কোনো ওয়ার্ড চিনি না, শব্দ বুঝি না, হ্যাঁ পার্টস অফ স্পিচ বুঝি না। এটা না বোঝার কারণে কিন্তু আমরা গ্রামার উত্তর করতে পারতেছি না, বা যেভাবে পড়া দরকার আমরা সেভাবে পড়তেছি না। গাইডলাইন পাইলেও সেটা আমরা ফলো করতেছি না। এটাও আমাদের একটা সমস্যা আছে। কিন্তু হ্যাঁ, তাহলে আমাদের কি করা উচিত, আমাদের উচিত ওইখানে কিন্তু ইংরেজি দ্বিতীয় পদে কিন্তু 40 মার্ক আছে। রাইটিং পার্টে কত মার্ক আছে, 40 মার্ক আছে। তাই 40 মার্কের মধ্যে কিন্তু তোমার কম্পোজিশন হচ্ছে 20 মার্ক। কিন্তু যেটা আগে ছিল 12 মার্ক, এখন করছে কত মার্ক, 20 মার্ক। টোটাল একটা কম্পোজিশন যদি লেখা যায়, তাহলে তুমি যারা ভালো লিখতে পারে তারা 20 মার্কের মধ্যে কমসে কম দেখা যায় এখানে 16-র উপরে পায়। এখন আমরা যে মানের স্টুডেন্ট বা আমরা যেই টাইপের লেখাপড়া করি, তাতে কিন্তু আমাদের এগুলো পাওয়া সম্ভব না। তাহলে এখন আমি কি ছাইড়া দেবো, না ছাড়া যাবে না। এখন আমাকে কি করতে হবে, যে কম্পোজিশনটা আসুক না কেন, বিভিন্ন ক্যাটাগরির বই কিন্তু বাজারে পাওয়া যায়। এখানে যে বইটা সাবলীল ভাষায় বা সরল ভাষায় লিখছে, এরকম একটা বই খুঁজে বের করে আমরা ওইটা থেকে ওই পড়াগুলো সহজ ভাষায় যেটা সহজে মুখস্থ করা যায় সেটা আমি কমপ্লিট করার চেষ্টা করব। আমার বেশি মার্ক দরকার নাই। আমি যদি এখান থেকে কমসে কম হলো 50% মার্ক নিতে পারি, 20 মার্কের যদি 12-13 যদি পাই, তাতেও কিন্তু আমি দেখা যায় টোটাল ইংলিশের মধ্যে আমার অর্ধেক মার্ক চলে আসে। মানে 50% মার্ক উপরে চলে যাওয়া যায়, 50-60 এরকম আমি পাওয়া যায়। তাহলে আমি শুধু পাশের চিন্তা কেন করি যে আমাকে পাস করতে হবে, পাশের পরও যদি আমি ভালো কিছু মার্ক পাই সেটা আমার জন্য ভালো, এটা রেজাল্টও ভালো হইতেছে। তো এভাবে আমাকে পড়তে হবে, ঠিক আছে। আর রাইটিং পার্টের মধ্যে আরো কিছু জিনিস থাকতেছে সেকেন্ড পেপারে, যেমন অ্যাপ্লিকেশন থাকে, লেটার থাকতেছে। তাই যারা একটু এখন অ্যাপ্লিকেশন এবং লেটারগুলো একই ফরম্যাটে লেখা যায়। কিন্তু তা আমরা যদি সেই ফরম্যাটগুলো প্র্যাকটিস করি, যেমন অ্যাপ্লিকেশন একটা ফরম্যাট আছে, লেটার একটা ফরম্যাট আছে, যদি একটা ধারণা ঠিক রাখি, তাহলে যেখান থেকে আসুক না কেন ফরম্যাটটা ঠিক রেখে বডিতে শুধু আমি 2-3টা কথা ওখানে বসাই দিলাম, ওইভাবে কিন্তু লেখা যায়। কিন্তু আবার যে প্রশ্নটা তোমাকে দেওয়া হইতেছে, একটা অ্যাপ্লিকেশন একটা প্রশ্ন দেওয়া হয়েছে, অথবা একটা লেটারে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, ওই টোটাল প্রশ্নটা কিন্তু আগে পড়তে হয়। পড়ার পরে কিছু কথাবার্তা ওই প্রশ্নের মধ্যেই আছে। তোমার যেমন যদি আমরা বলি সেটিং আপ এ ক্যান্টিন, নাকি
একটা ক্যান্টিন স্থাপনের জন্য একটা দরখাস্ত লিখতে বলা হয়েছে। এখন তোমার স্কুলের নাম দিয়ে দিছে, তোমার নিজের নাম দিয়ে দিচ্ছে, এন্ড ওই ক্যান্টিনটা কেন প্রয়োজন সেটা এখানে 2-3টা কথা বলা থাকে। কিন্তু ওই কথাগুলাই যখন তুমি এটা পারতেছো না, কিন্তু ফরম্যাট সাজাইছো, মাঝখানে যখন বডিটা লিখতে যাবা ওই প্রশ্ন থেকেই তুমি বডি নিয়ে নিতে পারো। 2-3টা বাক্য যেটা দেওয়া আছে ওই বাক্যগুলো ওখানে বসাই দিলে তোমার কিন্তু পুরো ফুল একটা অ্যাপ্লিকেশন হয়ে গেল। তো ওখানে 10 মার্ক থাকে, 10 মার্কে আমি 10 হয়তো পাবো না ওখানে কখনই এইভাবে লেখার কারণে, তাতেও কিন্তু আমি দেখা যায় 6-7 পাইতেছি। এই জায়গাটায় 6-7 আমি পাবো। লেখাগুলো নির্ভুল থাকতে হবে, সঠিক থাকতে হবে, ভুল থাকতে পারবে না, ঘষা মাজা থাকতে পারবে না, তাই তুমি ভালো মার্ক পাবা। হাতে লেখা সুন্দর করতে হবে, এটা একটা পরিস্থিতি কিন্তু। তাহলে এখানে একটা মার্ক আগাইতেছি। এবার আসে আমরা গ্রামারের পালা, 60 মার্ক। এখন 60 মার্কের গ্রামারে আমরা পাই কত? 10-12 হয়তো এরকম পাইতেছি মনে হয়, বা পাইও না এরকম, তাই না? মানে এমন একটা অবস্থা চলে গেছে। এখন গ্রামার সব সাইডে তুমি ভালো করতে পারবে না, কিছু সাইড আছে তুমি যেমন ভালো করতেই পারবা। এখন কোন কোন সাইড থেকে মার্ক ধরা যায় সেই সাইডগুলো তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে। যেমন আমরা যদি মনে করি যে দাড়ি কমার ব্যবহারটা, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটা কিছুগুলো একটা ফরম্যাট থাকে বা একটা নিয়ম থাকে, কোথায় বড় হাতের অক্ষরগুলো বসে। আমরা জানি বাক্যের শুরুতেই বড় হাতের বসে, ঠিক আছে? রিপোর্টিং স্পেসের মধ্যে বড় হাতের বসে। এই জিনিসগুলো তুমি যদি একটু মনে রাখো, আর কোথায় কমা বসে, কোথায় প্রশ্নের মধ্যে চিহ্ন বসে, এই জিনিসগুলো মনে রাখলে ওই যে প্রশ্নটা দেওয়া হয় তুমি এখানে বসাইতে পারতেছো। তাহলে এখানে 5 মার্ক থাকে। তো এখানে 5-এ 5 ধরে রাখা সম্ভব, কিন্তু একটু সময় দিলে হয় বা একটু বোঝার চেষ্টা করলে হয়। তো 5 না পাও তুমি, এখানে আমি চিন্তা করি 5 না পেলে 3 তো পাবো আমি। তো এখানে 3 পেয়ে গেলাম। তা আগে গেলাম ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেনটা সবার কাছে মোটামুটি একটু সহজ থাকে। এই ট্যাগ কোশ্চেনের পারদর্শিতা নির্ভর করে তোমার সাবজেক্টের উপরে এবং ভার্বের উপরে। কেউ যদি সাবজেক্ট এবং ভার্বটা ভালোভাবে মূল্যায়ন করতে পারে বা চিন্তা করতে পারে বা বুঝতে পারে, তাহলে সে কিন্তু ট্যাগ কোশ্চেন 5-এ 5 পাবে কিন্তু। তাহলে এখান থেকে আগে গেল। কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন এখানে 0 পাইতেছি। এর কারণটা কি জানো? 0 পাওয়ার কারণ হচ্ছে আমি গুরুত্ব দিতেছি না, এখানে সাবজেক্ট চিনতেছি না, ভার্ব চিনতেছি না, এই কারণে আমি এটা উত্তরই করতে পারি না। আমি আমার মন মতো খালি আন্দাজে বসাই দিতেছি, কিন্তু এটা করলে তো হবে না। তাহলে এখানে সাবজেক্টের উপরে গুরুত্ব দিতে হবে, ভার্বের উপরে গুরুত্ব দিতে হবে, এবং কিছু সেন্টেন্সের উপরে গুরুত্ব দিতে হবে। এবং এটা অল্প সময় দিয়ে পড়লে তুমি যথেষ্ট পরিমাণে ভালো করতে পারো এবং 5 মার্ক কিন্তু এখানে পাইতে পারো। ঠিক আছে, গেল এটা। তারপরে আরেকটা জিনিস আছে আমাদের যেখানে মার্ক ধরা সম্ভব, প্রিপজিশন। এখানে 5 মার্ক থাকে। কত মার্ক থাকে? 5 মার্ক থাকে। এখানে ইনের ব্যবহার থাকে, অনের ব্যবহার থাকে, টু এর ব্যবহার থাকে, এখানে গ্রুপ ভার পড়তে হয়। তাহলে এটা একটু বিশাল পরিমাণে। তাই বিশাল পরিমাণটা তোমার এত গুরুত্ব না দিলেও সমস্যা নাই। কোন রকম তুমি যদি প্রিপজিশন গুলো চিনতে পারো, তুমি যদি আন্দাজও যদি কিছুটা বসে দাও, যেমন অন, ইফ, এট, তোমার মনে আছে এগুলো, তুমি জানো না কোনটা কোথায় কি বসতেছে, এটা তুমি বুঝতেছো না। তুমি প্রিপজিশন গুলো চেনো, তাহলে তুমি সেই শব্দগুলা যেমন ইন, অন গুলা তুমি তোমার অনুমানের ভিত্তিতে যদি বসা দাও, একটা দুটো হয়ে যেতে পারে। তাহলে এখানে যদি একটা দুটো তোমার হয়ে যায়, তাহলে তুমি তো 1-2 মার্ক পাই গেলা। তাই এটাও তো তোমার কাজে লেগে গেল নাকি? এরপর আসো তুমি কানেক্টর। কানেক্টরে কত মার্ক থাকে? 5 মার্ক। এখানে 5টা গ্যাপ থাকে। কয়টা গ্যাপ থাকে? 5টা গ্যাপ থাকে। এক একটা মার্ক, এক একটা গ্যাপে কিন্তু 1 মার্ক পাইতেছো তুমি। তা কিছু কানেক্টর শব্দ তো আমাদের চেনা জানা আছে, দ্যাট, ইফ, হুইচ, তারপর হচ্ছে দো, অল দো, এগুলো তো আমরা চিনি। তাহলে এগুলো আমি বসাবো। এখানে অর্থ আমি যদি নাও বুঝতে পারি, কিছু টেকনিক আছে, ওই টেকনিকে আমার কোথায় দ্যাট বসে, কেন বসে, এই জিনিসগুলো যদি আমি বুঝতে পারি, দো, অল দো কোথায় বসে, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স গুলোতে দো বা অল দো বসে। এই জিনিসটা যদি আমি মাথায় রাখি, তাহলে কিন্তু সেখানে দো বা অল দো আমরা বসাইতে পারি। এক, আবার ইফ এর ব্যবহার 3টা শর্ত পাইছিলাম, কিন্তু কোথায় ইফ বসে 3টা শর্ত পাইছিলাম, মনে আছে? কোথায় ইফ বসে? কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই 3টা সেন্টেন্সের শুরুতে আমরা জানি ইফ বসে। আবার ইফটা মাঝখানেও বসতে পারে নাকি? তো এটার একটা টেকনিকও তুমি কিন্তু ইফটা বসাইতে পারতেছো, যে ওই সেন্টেন্সটা চেনার কারণে। তো এখানে কিন্তু তোমার অর্থ বোঝার প্রয়োজন হয় নাই, শুধু সেন্টেন্সটা চেনার দরকার ছিল। এই সেন্টেন্সটা যদি চেনো, তাহলে তুমি তো এখানে ইফ বসাইতে পারতেছো। তো এখানে কানেক্টরে 5 মার্কের মধ্যে তুমি যদি এখানেও 2-3 পাইয়ে যাও, তাহলে অনেক মার্ক যথেষ্ট। ধরো আমি 2 পাইছি এখানে, এটা নিতে পারি আমি। এরপরে আসে আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সে কিন্তু 5 মার্ক, কিন্তু 10টা গ্যাপ থাকে। কয়টা গ্যাপ থাকে? 10টা গ্যাপ থাকে। এই 10টা গ্যাপে সাফিক্স প্রিফিক্সে মোটামুটি কম বেশি পারা যায়। যেমন অনেকে অনেক পড়তে অনেক বিউটি দেওয়া আছে, বিউটি থেকে অনেকে লাগবে বিউটিফুল। নেচার দেওয়া আছে, নেচার থেকে অনেকে লাগবে ন্যাচারাল। এগুলো কিন্তু অটোমেটিক চলে আসে এই কথাগুলো, এই ওয়ার্ডগুলো, তাই না? তো ওয়ার্ডগুলো অটোমেটিক চলে আসে। তুমি জানো বিউটি থেকে বিউটিফুলি তুমি লাগবা, কিন্তু হার্ম থেকে হার্মফুল লাগবা। এরকম কিছু ওয়ার্ড আছে যেটা অটোমেটিক তোমার থেকে হয়ে যাবে কিন্তু। তো এখানে তুমি কিছু মার্ক পাই যেতেছো। 5 আমি 5 না পাইলাম, 2-3 পাই নিলাম এখানে, বা 2 পাইছে, এটাই আমার যথেষ্ট। 2 পাই না 1 পাইছে, এটাও যথেষ্ট। আর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে 10টা থাকে, কিন্তু কয়টা থাকে? 10টা থাকে। এই 10টা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমাদের কাছে বেশি জটিল মনে হয় কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল। এই 3টা বেশি সমস্যা হয়। তা বাকি থাকে না 7টা। এই 7টা সেন্টেন্স যদি আমরা একটু গুরুত্ব দিই, তাহলে এখানে 5 পাওয়া কিন্তু সম্ভব। তাহলে এটা ওইভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে এখানে যদি আমি 5 পেয়ে যাই, তাহলে এই যে গ্রামার কিভাবে আগাইতেছে দেখছো? কিন্তু সময় ঠিকই দিতে হবে। আমার বলাটা যতটা সহজ হয়ে গেল, কিন্তু এটা তো করতে হবে, কাজে পরিণত করতে হবে। এই আইটেমগুলো তোমাকে মানতে হবে। এর জন্য তোমাদের আরো সাজেস্ট নিতে হবে, কিভাবে কি করা যায়, স্যারের সাথে পরামর্শ করতে হবে। আমাদের স্যারের আছে, তাদের সাথে স্যার আমি কিভাবে এটা ভালো করতে পারি, এর তোমাদের জিজ্ঞাসা করতে হবে এবং সময় দিয়ে তোমাদের পড়ালেখা করতে হবে। এখন যদি ঘুমাইলাম, ঠিক আছে, আর নিজের মতো করে চললাম আর মোবাইল ইউজ করলাম, তাহলে তো আমি এটা কখনোই ভালো করতে
পারবো না সাবজেক্টগুলো, ঠিক আছে? তা আশা করি তোমরা কথাগুলো বুঝতে পারছো এবং নিজেদের সময় নিজেরাই বের করবা, একটা রুটিন তৈরি করবা, এই রুটিন মোতাবেক তোমরা এগুলো লেখাপড়া করবা সুন্দরভাবে। আশা করি তোমরা ভালো থাকো তাহলে।